এদিকে পুলিশ হত্যা মামলায় ফেঁসে যাচ্ছেন সংসদ সদস্য নাহিদ ইসলাম। অবশেষে সব ফাঁস করে দিল হবিগঞ্জের জুলাই যোদ্ধা মাহদি হাসান। পালানোর সব পথ বন্ধ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে সকল নেতারা আছেন তাদের জন্য দুর্দিন কিন্তু একদিক থেকে শুরু হয়ে গেছে। বেশিরভাগ জুলাই যোদ্ধারা একটা আতঙ্কের মধ্যে পড়ে গেছে এবং তাদের চোখে মুখে সেই আতঙ্কের ছাপটা স্পষ্ট হয়েছে। যখন সরকারের তরফ থেকে বলা হয়েছে যে পুলিশ হত্যাকাণ্ডের ব্যাপারেও তদন্ত হবে, শুধুমাত্র জুলাই যোদ্ধা নাকি উপদেষ্টাদেরও কেউ কেউ ফেঁসে যেতে পারেন, যার কারণে সবার চোখে মুখে একটা ভয়ের, একটা আতঙ্কের পরিস্থিতি তৈরি হয়েছে। পুলিশ হত্যার স্বীকারোক্তি দেওয়া হবিগঞ্জের মাহাদিও এবার আর রক্ষা পাবে না। বিচার হবে ধানমন্ডি 32-এ বঙ্গবন্ধু জাদুঘরে হামলাকারীদেরও। ডক্টর ইউনূস সহ সাবেক উপদেষ্টাদের অনেকের বিরুদ্ধে যে অঢেল অভিযোগ আসছে নানান বিষয়ে, সেক্ষেত্রে তারা যেন বিদেশে যেতে না পারে আগে থেকেই এয়ারপোর্টে ইমিগ্রেশনগুলোতে বলে রাখা যে তাদের কোনো নজরদারি রাখার জন্য। দর্শক, নতুন একটা নিউজ আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক, বাংলাদেশের যে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট এবং যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে তারই আলোকে আপনাদের সামনে কয়েকটা গুরুত্বপূর্ণ খবর নিয়ে হাজির হয়েছি, যার কিছুটা অংশবিশেষ ইতিমধ্যেই ভিডিও শুরুতেই দেখেছেন। দর্শক, ভিডিওর শুরুটা দেখি কিন্তু বুঝতে পেরেছেন যে আজকের নিউজটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ এবং ঠিক কোন বিষয়টাকে ইঙ্গিত করছে। তাই বলবো, যারা ভিডিওটি অন করেছেন না টেনে সম্পূর্ণ নিউজটি মনোযোগ সহকারে দেখতে থাকুন, তাহলে আজকের মূল বিষয়টা বুঝতে পারবেন। দর্শক, আর দেরি না করে চলুন দেখে আসবো আজকে সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো। তবে তার আগে বলবো, যারা প্রতিনিয়ত আপডেট খবর দেখতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দর্শক, ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর আলোচনা দেখে আসি। বেশিরভাগ জুলাই যোদ্ধারা একটা আতঙ্কের মধ্যে পড়ে গেছে এবং তাদের চোখে মুখে সেই আতঙ্কের ছাপটা স্পষ্ট হয়েছে। যখন সরকারের তরফ থেকে বলা হয়েছে যে পুলিশ হত্যাকাণ্ডের ব্যাপারেও তদন্ত হবে, তদন্তে যারা দোষী সাব্যস্ত হবে তাদের বিচার হবে, এই ব্যাপার, এই মনোভাব সরকার যখন পরিষ্কার করে দিয়েছে, তখন জুলাই যোদ্ধারা অনেকেই কোনো রাগ ঢাক না করে সরকারের বিরুদ্ধে হুমকি দেওয়া শুরু করেছে এবং সরকারের বিরুদ্ধে তারা আবার রাজপথে নামার আলটিমেটাম দিয়েও ফেলছে। গতকালকে নাহিদ ইসলাম এই ব্যাপারে একটা কথা বলেছেন এবং জুলাইকে কেন্দ্র করে বিভিন্ন পক্ষের বিভিন্ন রকমের বক্তব্য। ওই সময় জুলাই পরবর্তী সময়ে আগস্টের 5 তারিখের পরে বিভিন্ন শিল্প কলকারখানা পুড়িয়ে দেওয়া, থানা পুড়িয়ে দেওয়ার যে রোমহর্ষক ঘটনাগুলো ঘটেছে, সেগুলো আবার নতুন করে আলোচনা হচ্ছে। এতে করে কি শুধুমাত্র জুলাই যোদ্ধা নাকি উপদেষ্টাদেরও কেউ কেউ ফেঁসে যেতে পারেন, যার কারণে সবার চোখে মুখে একটা ভয়ের, একটা আতঙ্কের পরিস্থিতি তৈরি হয়েছে। আসলে আমরা সমাজে কোনটা চাই? আমরা কি সমাজে আইনের শাসন প্রতিষ্ঠিত হোক এটা চাই, নাকি এক পক্ষ আইনের শাসন পাবে আর এক পক্ষ বঞ্চিত হবে সেটা চাই? বৈষম্য মুক্ত যে সমাজ গড়তে আমরা চেয়েছি, সেই সমাজ গড়তে হলে আইনের যথাযথ প্রয়োগ সবার ক্ষেত্রেই সমানভাবে হতে হবে এবং সেটা যদি হতে হয়, যারা পুলিশ আক্রান্ত হয়েছে, পুলিশ যারা মৃত্যুবরণ করেছে, তাদেরও বিচার পাওয়ার অধিকার রয়েছে। এটা একটা বড় দাবি ছিল প্রফেসর ইউনূস সরকারের আমলে, কিন্তু সেই দাবিকে তারা কর্ণপাত করেনি। তারা তাদের মতো করে সিদ্ধান্ত নিয়েছে। বর্তমান সরকারের আমলে এসে গণেশটা উল্টে গেল। গণেশটা যখন উল্টে গেল, তখন কি বলছেন নাহিদ ইসলাম? 5 আগস্ট পরবর্তী সময়ে কোন কোন রোমহর্ষক ঘটনা ঘটেছে, আসিফ নজরুলের আগের কথা এখনকার কথার পার্থক্যে আমরা কি বুঝতে পারছি, ফরহাদ মাজারদের আগের কথা এখনকার কথার পার্থক্য দেখে আমরা কি বুঝতে পারছি, আদতে আমাদের বৈষম্য বিরোধী সরকার প্রফেসর ইউনূস সরকার 1.5 বছরে আমাদের কি একটা ভালো বাংলাদেশ উপহার দিতে পেরেছে, নাকি আমরা বহু বছর পিছিয়ে গেছি? আমরা কিছুদিন আগে দেখলাম হবিগঞ্জে স্বঘোষিত জুলাই যোদ্ধা মাহাদি, তিনি বলছেন আমি সেই যে এসআই সন্তোষকে পুড়িয়ে মেরেছি, থানা জ্বালিয়ে দিয়েছি। আমরা দেখেছি যে বৈষম্য বিরোধী আন্দোলনের এক নেতা, সম্ভবত তার নাম হাসিব, তিনি টেলিভিশন টক শোতে ওপেন বলেছিলেন, আমরা যদি পুলিশকে না মারতাম, আমরা যদি থানা জ্বালিয়ে না দিতাম, আমরা যদি মেট্রো রেলে আগুন না দিতাম, তাহলে এই বিপ্লব এত দ্রুত সফল হতো না। অর্থাৎ প্রচুর স্বীকারোক্তি, এরকম প্রচুর স্বীকারোক্তি রয়েছে। যখন এরকম স্বীকারোক্তি রয়েছে, তখন নতুন সরকার সিদ্ধান্ত নিয়েছে পুলিশ হত্যাকাণ্ডের তদন্তের। এতে করে অনেকের ফেঁসে যাওয়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে 5 আগস্ট থেকে পরবর্তী সময়ে 31 আগস্ট পর্যন্ত সারা দেশে যে ঘটনাগুলো ঘটেছে, তার জন্য অনেক জুলাই যোদ্ধা যেমন ফেঁসে যেতে পারেন, তেমনি অনেক উপদেষ্টাও ফেঁসে যেতে পারেন, এই আলোচনা রয়েছে। গতকালকে আমরা নাহিদ ইসলামকে বলতে শুনেছি যে শুনছি পুলিশ হত্যার নাকি বিচার হবে। যদি জুলাই আন্দোলনের স্পিরিটের বাইরে যে সরকার কোনো কিছু করতে চায়, যদি এই ধরনের সিদ্ধান্ত সরকার নিতে চায়, যেটা মীমাংসিত, তিনি তার ভাষায় যেটা মীমাংসিত বিষয়, অর্থাৎ প্রফেসর ইউনূস ওই যে ইন্ডেমনিটি দিয়েছেন সেটাকে তিনি বলছেন মীমাংসিত বিষয়। তিনি বলছেন যেটা মীমাংসিত বিষয় সেটা নিয়ে যদি আবার নাড়াচাড়া করতে চায় এই সরকার, তাহলে আমরা রাজপথে নামতে বাধ্য হব। অর্থাৎ সরকারকে একটা আলটিমেটাম তিনি দিয়ে দিচ্ছেন যে পুলিশ হত্যার বিচার করা যাবে না। তাতে করে কি হবে? তাতে করে নাহিদ ইসলামের কাছের মানুষজন অনেকেই যারা এই স্বীকারোক্তিগুলো দিয়েছেন, নাহিদ ইসলাম এই কাজ নিশ্চয়ই করেননি, কিংবা তাদের প্রথম সারির নেতারা এই কাজ করেননি, কিন্তু করেছেন তো, কেউ না কেউ তো করেছে, কেউ না কেউ করেছে।
এতে করে নাহিদ ইসলামের আতঙ্কিত হওয়ার কারণটা অন্তত আমরা বুঝতে পারি না। তাহলে কি ওই যারা ইতিমধ্যেই স্বীকারোক্তি দিয়ে দিয়েছে তাদেরকে তিনি সেভ করতে চান? তিনি কি চান না যে এই দেশে আইনের যে মানে প্রয়োগ, সেই প্রয়োগ সমভাবে হোক? তিনি সরকারকে আলটিমেটাম দিলেন যে তারা আন্দোলনে নামবেন যদি পুলিশ হত্যাকাণ্ডের বিচার হয়। 5 আগস্টের পরের যে ঘটনাগুলো, তার একটা ঘটনা আপনাদেরকে বলি শুধু। আপনারা একটু ফিরে যান নভেম্বর 1 তারিখ বিডি নিউজ 24-এর যে খবর, সেই খবরে একটু ফিরে যান। সেই খবরে আমরা কি দেখছি? প্রথম শিরোনামটা দেখুন, গাজী টায়ার কারখানা আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা, নিখোঁজ 182 ব্যক্তির তালিকা যাচাইয়ে পুলিশকে চিঠি। 182 জনকে পুড়িয়ে মারা হয়েছে গাজী টায়ারে, একটা ফ্যাক্টরিতে, শুধুমাত্র একটা ফ্যাক্টরিতে। এই ঘটনা যখন ঘটেছে তখন আরেকটা শিরোনাম দেখুন বিডি নিউজ 24-এর, তারা বলছে গাজী টায়ার্সে আগুন, প্রতিবেদনেও নিখোঁজ 182, ধামাচাপার অভিযোগ। অর্থাৎ সেই ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়েছে। এই যে 182 জন শ্রমিক আগুনে পুড়ে মরল, তাদেরকে পুড়িয়ে মারা হলো, এর বিচার কি সেই শ্রমিকের পরিবারগুলো চাইবার অধিকার রাখে না? এই যে মানে সিরাজগঞ্জের এনায়েতপুরের যে থানাতে ইতিহাসের ন্যাক্কারজনক ঘটনা ঘটলো 5 আগস্টে, থানার ভেতরে বহু পুলিশ সদস্যকে আটকে রেখে পুরো থানায় আগুন ধরিয়ে জ্বালিয়ে তাদেরকে পুড়িয়ে মারা হলো, এবং সেখানে একজন গর্ভবতী মা ছিলেন পুলিশ সদস্য, তাকে পর্যন্ত রেহাই দেওয়া হয়নি, তার গর্ভের শিশু সহ তাকে পুড়িয়ে দেওয়া হয়েছে। সেই ঘটনার কি বিচার হওয়া উচিত নয়? এই ঘটনা যারা করেছে তাদের কি এই সমাজে আপনি সেফ এক্সিট দেবেন কিংবা সেফ লিভিং একটা পরিবেশ দেবেন? সেই বিতর্ক অনেকদিন থেকেই ছিল। কিন্তু নাহিদ ইসলামরা বলছেন যে এগুলো যদি সরকার করতে চায়, সরকারের বিরুদ্ধে তীব্র আন্দোলন করা হবে, রাজপথে নামবে। যেটা ভালো তারা মনে করবেন সেটা তারা করবেন, কিন্তু মানবিক দিক ভাবলে কোনটা ভাবা উচিত সেটাও একটু বিনয়ের সঙ্গে বলা তাদেরকে। একটু ভেবে দেখবেন যে বিচার পাবার অধিকার যদি সবার না থাকে, বিচারহীনতার সংস্কৃতি যদি আপনিও অব্যাহত রাখতে চান, তাহলে আপনার কি অধিকার আছে কিংবা থাকে শেখ হাসিনা সরকারকে ফ্যাসিস্ট বলার? জুলাই আন্দোলনের অন্যতম পরামর্শ কিংবা পেছনের মেধা দানকারী ব্যক্তি হিসেবে পরিচিত ফরহাদ মাজার, তাকে নিয়ে একটা ফটোকার্ড খুব ভাইরাল হয়েছে। সেই ফটোকার্ডে তার 2 সময়ের 2টা বক্তব্য এসেছে। সেই 2 সময়ের বক্তব্য কি? 24 আগস্ট 2024-এ একটা বক্তব্য দিয়েছিলেন, 14 ফেব্রুয়ারি 2026-এ আর একটা বক্তব্য দিয়েছেন। সেই ফটোকার্ডটা দেখে নিন। সেখানে তিনি 24 আগস্ট 2024-এ বলেছিলেন দেশকে ইউরোপ বানাতে 5 বছর লাগবে না, অর্থাৎ প্রফেসর ইউনূস সরকারের আমলেই দেশ ইউরোপ হয়ে যাবে। আবার একই ফটোকার্ডে দেখেন যে তিনি 2026-এর 14 ফেব্রুয়ারি এসে বলছেন ইউনূসের কারণে দেশ 50 বছর পেছনে গেছে। অর্থাৎ প্রফেসর ইউনূস সরকারের আমলটা কেমন আমল ছিল সেটা তিনি নিজেই এবছরের 14 ফেব্রুয়ারি এসে সেটা বলে দিচ্ছেন। সেটা যখন বলে দিচ্ছেন তখন আমরা প্রফেসর ইউনূস সরকারের আমলের সব থেকে ধুরন্ধর এবং সব থেকে কৌশলী, নিজেকে যিনি প্রধান উপদেষ্টার পদে নিয়ে যাওয়ার অনেক চেষ্টা করেছেন, প্রফেসর ইউনূসকে রাষ্ট্রপতি বানিয়ে, সেই আসিফ নজরুল, তার যে সেই পপুলার মানে ভিডিও যে হায়াল্লা খালেদ যে বলছিলেন, তার একটু অংশবিশেষ দেখুন। একই ভিডিওর মানে কি বলবো ফ্রেমে আপনি এখনকার তথ্যটাও দেখতে পাবেন, যেখানে দেখা যাচ্ছে যে সেই মহান মানুষটা তিনি যা আগে বলেছেন, সেই মহান মানুষটার বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে প্রতিজন বিচারককে বদলির জন্য তিনি 50 লাখ থেকে 2 কোটি টাকা পর্যন্ত নিয়েছেন। একটু দেখে আসুন, তার বক্তব্যটা শুনে আসুন, তার আগের বক্তব্য আর বর্তমানে দুদকে তার বিরুদ্ধে যত অভিযোগ উঠেছে, শত হাজার কোটি টাকা লোপাটের যে অভিযোগ উঠেছে, সেটা কি মেলে? একটু দেখে আসুন। আমার মাঝে মাঝে দুঃখ লাগে, এই দেশে যারা শাসক আছে, আহারে আপনারা কি দুর্ভাগা, কত মানুষের দোয়া পেতে পারেন, কত মানুষের মুখে হাসি ফোটাতে পারেন। এই মানুষের দোয়া, মানুষের মুখে হাসি ফোটানো, মানুষের বুকের শান্তি, এগুলির চেয়ে ধন সম্পদ, প্রতিপত্তি, অহমিকা, এগুলি ইম্পর্টেন্ট কিভাবে? এই যে আমাদের প্রত্যাশা এবং প্রাপ্তির মাঝে একটা আকাশ পাতাল ফারাক তৈরি করেছে বিগত সরকার এবং জুলাই যোদ্ধাদের কাছ থেকেও তো আমাদের অনেক বেশি প্রত্যাশা ছিল যে তারা আমাদেরকে একটা নতুন বন্দোবস্ত দেবে, নতুন রাজনীতি দেবে, নতুন শাসন ব্যবস্থা দেবে, যেখানে আইনের শাসন যথাযথভাবে প্রতিষ্ঠিত হবে। যদি আপনি নতুন বন্দোবস্তই তৈরি করতে চান, তাহলে আইনের শাসন যথাযথভাবে প্রতিষ্ঠিত করতে হবে। সমাজে অপরাধীকে অপরাধী বলতে হবে, নির্দোষকে নির্দোষ বলতে হবে। আপনি মানে এক পক্ষের বিচার হবে, আরেক পক্ষের বিচার হবে না। আরেক পক্ষের বিচারের উদ্যোগ সরকার নিলে সেই সরকারের বিরুদ্ধে আপনি আলটিমেটাম দিবেন রাজপথে নামার কিংবা সরকারকে উচ্ছেদ করার। আপনি বলবেন যে এটা সেটেলড ইস্যু, এটা মানে সমাধান হওয়া ইস্যু, প্রফেসর ইউনূস সমাধান করে গেছেন। প্রফেসর ইউনূস সরকার কি রকম সমাধান করেছেন সেটা আসিফ নজরুলের এই বক্তব্যে যেমন প্রমাণ পেলেন, ফরহাদ মাজারের ওই 2 সময়ের 2 বক্তব্যে যেমন প্রমাণ পেলেন, তেমনি গাজী টায়ার একটা ফ্যাক্টরির কথা শুধু বললাম যেখানে 182 জন শ্রমিককে পুড়িয়ে মারা হয়েছে, তার বিচারের বও হয়নি, বিচারের বয়ের কাছেও প্রফেসর ইউনূস সরকার যায়নি। এটা কি বৈষম্যহীন বাংলাদেশ কিংবা এটা কি নতুন বন্দোবস্ত? এই নতুন বন্দোবস্তের স্বপ্ন কি আমরা দেখেছিলাম? সেই প্রশ্নটা অনেকে করছেন।
ডক্টর ইউনূস সহ সাবেক উপদেষ্টাদের অনেকের বিরুদ্ধে যে অঢেল অভিযোগ আসছে নানান বিষয়ে, সেক্ষেত্রে তারা যেন বিদেশে যেতে না পারে আগে থেকেই এয়ারপোর্টের ইমিগ্রেশনগুলোতে বলে রাখা যে তাদের উপর নজরদারি রাখার জন্য। এগুলো শোনা, এগুলো সবই গুঞ্জন, আমি বলছি না এর কোনো ভিত্তি খুব ডেফিনেট করে আছে। আবার এও শোনা যাচ্ছে যে তারা যে লাল পাসপোর্ট জমা দিয়েছেন সেটার বিপরীতে যে সবুজ পাসপোর্ট পাওয়ার কথা তাদের, সেটি দিতেও কাল বিলম্ব করা হচ্ছে, গড়িমসি করা হচ্ছে। যদি দুটোর যে কোনো একটি হয়ে থাকে অবশ্যই সিগনিফিক্যান্ট। তাছাড়া সেফ এক্সিট নিয়ে তো নানান ধরনের কথাবার্তা আছে, আমরা জানি না যে বিএনপির সঙ্গে কোনো ধরনের চুক্তি আছে কিনা সেফ এক্সিটের ক্ষেত্রে। যাই হোক, ডক্টর ইউনূস সহ তার উপদেষ্টা পরিষদের সদস্যদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন দুদকে যে একের পর এক অভিযোগ জমা পড়ছে তা বাংলাদেশের ইতিহাসে রেকর্ড সৃষ্টি করা হয়েছে। এক সপ্তাহের মধ্যে এই উপদেষ্টাদের বিরুদ্ধে অসংখ্য লিখিত অভিযোগ জমা পড়েছে। কোনো কোনো ক্ষেত্রে দৃষ্টান্ত স্থাপন করা হয়েছে, বিভিন্ন দুর্নীতির ঘটনা বা চিত্র তুলে ধরা হয়েছে। দুদকের কর্মকর্তারা বলছেন যে হারে অভিযোগ আসছে তাতে মনে হচ্ছে এটি অনেক বড় একটি রেকর্ড করা হতে যাচ্ছে। এবং যারা অভিযোগ করেছেন এর মধ্যে অধিকাংশই খুব স্বাভাবিকভাবেই নাম ঠিকানা ইউজ করেননি, আবার কোনো কোনো ক্ষেত্রে তাদের নাম ঠিকানা উল্লেখ রয়েছে। এটি অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয়। কার কি ধরনের অভিযোগ, যেহেতু অনেক অভিযোগ সব তো বলা সম্ভব নয়। যেমন সাবেক প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি যে বিদেশে অর্থ পাচার করেছেন এরকম একাধিক অভিযোগ রয়েছে। তিনি কিভাবে নিজের নামে একটি ট্রাস্ট করে গ্রামীণ কল্যাণ এবং গ্রামীণ টেলিকম অর্থ আত্মসাৎ করেছেন তার বিবরণ তুলে ধরা হয়েছে। এবং এসব অভিযোগে বলা হচ্ছে যে আয়কর ফাঁকি এবং অর্থ আত্মসাতের জন্যই এই গ্রামীণ টেলিকম বা গ্রামীণ কল্যাণ থেকে গ্রামীণ ট্রাস্ট গড়ে তোলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। ডক্টর আসিফ নজরুল, আমাদের মহামান্য সাবেক আইন উপদেষ্টা, তার বিরুদ্ধে দুর্নীতি এবং অর্থ পাচারের অসংখ্য অভিযোগের মধ্যে জমা পড়েছে দুদকে। মামলা বাণিজ্য, জামিন বাণিজ্য, বিচারক পদায়নের ক্ষেত্রে আরও অন্যান্য বিষয়ে তার যে ব্যাপক দুর্নীতি সেগুলো দুদকের ফাইলপত্র ঘাটলেই বোঝা যাবে, অথবা যেসব অভিযোগ সেখানে জমা পড়ছে। যেমন এখানে উদাহরণ তুলে ধরা হয়েছে, কেউ কেউ বলছেন যে দুদকের যে একটি শিল্প গ্রুপের সিইও তিনি তার ছোট ভাই বোনের জমি আত্মসাৎ করেছেন। তার বোন যে তার বিরুদ্ধে মামলা করেছে সেই মামলায় পিবিআই সেই মামলাটি তদন্ত করছে এবং তারা জালিয়াতির প্রমাণ পেয়েছে। আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। কিন্তু আসিফ নজরুল্লাহকে 20 কোটি টাকার বিনিময়ে সেই যে শিল্প গ্রুপের সিইও তাকে তিনি আটক হওয়ার পর তার জামিনের ব্যবস্থা করে দিয়েছেন। গান বাংলা টেলিভিশন আমাদের সংস্কৃতির 12টা বাজিয়ে দিয়েছে, আপনারা জানেন। সেই গান বাংলা টেলিভিশনের সিইও বা চেয়ারম্যান মিস্টার তাপস, উনি জেলে ছিলেন। আমি যখন কেরানীগঞ্জ জেলে ছিলাম উনিও ওই জেলে ছিলেন। তারপর কোনো এক সময় অস্বাভাবিক গতিতে তিনি জামিন পেয়ে গেলেন। তার জামিনের ক্ষেত্রে নাকি ব্যাপক অঙ্কের টাকা দেওয়া লেগেছে ডক্টর আসিফ নজরুলকে। ঢাকা এবং আশপাশের এলাকায় বিচারক বদলিতে মাথাপিছু 50 লাখ থেকে 2 কোটি টাকা করে নাকি আসিফ নজরুল নিয়েছেন। সাব রেজিস্ট্রার পদায়নে তার বিরুদ্ধে কোটি কোটি টাকার দুর্নীতির অভিযোগ উঠেছে, অভিযোগপত্র জমা পড়েছে। সৈয়দা রিজওয়ানা হাসান, কি আমার পরিবেশবিদ, ম্যাক্সাইসাই পুরস্কার পান, কিন্তু 1.5 বছর ক্ষমতায় থেকে পলিথিন ব্যাগটাও বন্ধ করতে পারেননি। অন্যান্য পরিবেশ দূষণ কথা তো বাদই দিলাম। যাই হোক, সেই রিজওয়ানা হাসানের বড় বড় কথা আমরা প্রতিদিন শুনেছি। একাধিক প্রকল্প থেকে অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। অন্যের সম্পত্তি জবরদখল করে নিয়েছেন, সেই অভিযোগপত্র জমা পড়েছে। তার স্বামী আওয়ামী লীগ সরকারের সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদের সম্পত্তি রক্ষণাবেক্ষণের দায়িত্বে এখনো পর্যন্ত আছেন, সেই অভিযোগও জমা পড়েছে। আরেকজন ব্যক্তির সাবেক সচিব, এই ব্যক্তিটাকে আমি ভালো মনে করতাম পার্সোনাল জায়গা থেকে, তিনি মোহাম্মদ ফাউজুল কবির খান। তিনি নাকি সামিট গ্রুপের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিয়েছেন নানান কায়দায়। বেসরকারি বিভিন্ন বিদ্যুৎ কোম্পানির সঙ্গে অবৈধ লেনদেনের মাধ্যমে তিনি কোটি কোটি টাকা কামিয়ে নিয়েছেন। স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম, তার কথা আর কি বলবো। তিনি ডক্টর মোহাম্মদ ইউনূসের খুবই আস্থাভাজন ছিলেন। গ্রামীণ ব্যাংকের শুরু থেকে তিনি ছিলেন, হয়তো একটা পর্যায়ে মহাব্যবস্থাপকের বা উপব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পেয়েছিলেন। তাকে উপদেষ্টা পরিষদের সদস্য করা হলো। তার বিরুদ্ধে তো অভিযোগের শেষ নেই। এই 1.5 বছর ধরে তিনি শুধু ঘুমিয়েছেন। তার সহ তার এপিএস এর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ নতুন কিছু নয়। কয়েকদিন আগেও আমি আপনাদের জানিয়েছি যে সরকারের শেষ সময়ে এসে একনেকে যে 13,000 কোটি টাকার একটি প্রকল্পর প্রস্তাব দেওয়া হলো স্বাস্থ্য মন্ত্রণালয়ের পুষ্টি সংক্রান্ত একটি প্রকল্পে। অস্বাভাবিক সব জিনিসপত্র দেখে একনেক বৈঠকে ওখান থেকে 4,000 কোটি টাকায় এক কলমে ঘষাতে কমে ফেলা হয়েছে। তারপরেও সেই 9,000 কোটি টাকার যে 6 নয়, সেই বিষয়ে আমি আপনাদের জানিয়েছি। টেন্ডার জালিয়াতি, হাসপাতালের কেনাকাটায় অনিয়ম এবং অন্যান্য আরও অনেক বিষয়ে দুর্নীতির অনেক অভিযোগপত্র পড়েছে তার বিরুদ্ধে।
আসিফ মাহমুদ সজীব ভুইয়া 1,000 কোটি টাকার মালিক ন্যূনতম। আমার মনে হয় এটিও কম, কারণ এর আগে তার বিরুদ্ধে আরো অনেক অনেক বেশি অর্থের যে তিনি ব্যবস্থা করে ফেলেছেন বা দুর্নীতি করেছেন, সে বিষয়ে অভিযোগগুলো অনেক পুরনো। যাই হোক, কেউ কেউ অভিযোগ করছে যে তিনি ন্যূনতম 1,000 কোটি টাকার মালিক, এবং এইসব টাকা কোথায় রাখা হয়েছে, তিনি বিদেশে পাচার করেছেন অথবা বিটকয়েনে টাকা রেখেছেন। এই অভিযোগগুলো অনেক পুরনো, আমরা সেগুলোতে প্রথম দিকে আমল দেওয়ার চেষ্টা করিনি, অথবা কেউ কেউ বিশ্বাস করলেও প্রকাশ্যে মুখ খোলার সাহস অনেকেই পাননি। এই আসিফ মাহমুদ 50 লাখের নিচে ছন্নি কখনো ঘুষ নেওয়ার ক্ষেত্রে, এরকম কথাও রয়েছে। সাবেক ছাত্র সমন্বয় ছাত্র উপদেষ্টা, এবং যারা অভিযোগ করেছেন তার বিরুদ্ধে তাদের নাম ঠিকানা কিন্তু অভিযোগপত্রে উল্লেখ রয়েছে, অথবা একেবারে ভুয়া অভিযোগ এটি মনে করার কোনো কারণ নেই। আরেক ছাত্র উপদেষ্টা, সাবেক ছাত্র উপদেষ্টা মাহফুজ আলম, তিনি টেলিভিশনে লাইসেন্স দিয়ে তিনি মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিয়েছেন। এবং দুদক যেটি বলছে যে যেসব অভিযোগ পাওয়া গেছে, এই অভিযোগগুলো যদি প্রাথমিক সত্যতা পাওয়া যায় তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। কী ব্যবস্থা নেওয়া হবে আমরা জানি না। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি নির্বাহী পরিচালক ডক্টর ইফতিখারুজ্জামান, তার বক্তব্য হচ্ছে যে আগেও আমরা দেখেছি যারা সরকারে থাকে তাদের বিরুদ্ধে দুদক কোনো পদক্ষেপ নেয় না, এখনও তেমন ধারাবাহিকতা রয়েছে। অর্থাৎ 1.5 বছর বহাল তবিয়তে ছিল, সেই অবস্থায় দুদক নাকে তেল দিয়ে ঘুমিয়েছে। দুদক পারে শুধু প্রফেসর ডক্টর করিমুল্লাহ সাহেবদের নামে মামলা করতে, আনিস আলমগীরদের বিরুদ্ধে মামলা করতে। এই যে হাজার হাজার কোটি টাকার মালিক বনে গেলেন দুর্নীতির মাধ্যমে উপদেষ্টা, তাদের বিরুদ্ধে একটু শব্দ করার কোনো ক্ষমতা তো নেই। একটা ফালতু প্রতিষ্ঠানে পরিণত হয়েছে দুদক। এই প্রতিষ্ঠানটি কেন আমার রাখা হয়েছে, মানুষের বিস্ময়কর একটি প্রশ্ন। কেন রাখা হয়েছে সেটা তো আমরা জানি, রাজনৈতিকভাবে ব্যবহার করা হয়। হয়তো বিএনপিও রাজনৈতিকভাবে ব্যবহার করবে, বিরোধী দল বা আওয়ামী লীগের নেতাকর্মী যারা থাকবেন ভবিষ্যতে তাদেরকে আইনি মার কাছে ফেলার জন্য, দলের উপর রাখার জন্য তাদের বিরুদ্ধে একের পর এক মামলা দিবেন। এর আগে এরকমটাই হয়েছে। অর্থাৎ আমাদের দাবি তোলা উচিত যে এই প্রতিষ্ঠানটা যেন একেবারে বন্ধ করে দেওয়া হয়। কোনো কাজে লাগছে না তো, মানুষের করের টাকায়, মানুষের পকেটের টাকায় এই ধরনের প্রতিষ্ঠান বছর পর বছর চালিয়ে নেওয়া হচ্ছে শত শত কোটি টাকা খরচের মাধ্যমে। এখন সাবেক যে উপদেষ্টারা, এটুকু জানি আমরা যে বেশ খানিকটা চাপের মুখে রয়েছেন, এটা সত্য। এমন কিছু ঘটবে এ নিয়ে আমরা কিন্তু আগেও বলেছি। তবে এই ঘটনাটা কে ঘটাইছে এটাকে একটু ফাইন্ড আউট করা কষ্টকর। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে সকল নেতারা আছেন তাদের জন্য দুর্দিন কিন্তু একদিক থেকে শুরু হয়ে গেছে। অর্থাৎ আপনার যখন একাধিক শত্রু থাকবে তখন আইডেন্টিফাই করা কষ্টকর আপনাকে যে হিট করলো ওই লোকটা আসলে কে। কারণ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে সকল নেতারা আছে, আওয়ামী লীগ তো শত্রুই, নির্বাচনের আগ পর্যন্ত বিএনপি তাদের শত্রু বানাই ফেলছে। জামাত কিছুটা কানেক্টিভিটিতে থাকলেও জামাতের সাথে একসময় দূরত্ব হয়েছে, জাতীয় পার্টির সাথে দূরত্ব, বিভিন্নভাবে বাটোয়ারা, লোকাল এলাকার দখল, অনেক কিছুতে তাদের আরেকটা শত্রু তৈরি হয়েছে। ডক্টর ইউনূস যতদিন ক্ষমতায় ছিলেন সমন্বয়কদের একটা আলাদা রাজত্ব এই দেশে চলছে। তবে এই মুহূর্তে তাদের জন্য একটা দুর্দিন শুরু হয়ে গেছে। ঘটনার প্রেক্ষাপট হচ্ছে রাজধানীর মোহাম্মদপুরের বসিলা এলাকা, এমনি খুবই ক্রিটিক্যাল একটা এলাকা। সে এলাকায় ইব্রাহিম খলিল শুভ নামে এক যুবককে পিস পিস কইরা প্রায় মৃত্যুর কাছাকাছি পৌঁছে দেওয়া হয়েছে। তার পরিচয় হচ্ছে তিনি বৈষম্য বিরোধী আন্দোলনের মোহাম্মদপুর থানার সমন্বয়ক এবং জুলাই যে হত্যা মামলাগুলো আছে সেই মামলাগুলোর একজন সাক্ষী। আর যারা এই ঘটনা ঘটাইছে তারা বোরকা পরে আসছে। তাহলে আপনি চিন্তা করেন যে আপনি কিভাবে আটকাবেন বা কিভাবে তাদের নিরাপত্তা দিবেন। আর নিরাপত্তা কি আসলে দেওয়া সম্ভব? অনেক সমন্বয়ক এই দেশে 5ই আগস্টের পরে এক একজন রাষ্ট্রের মন্ত্রী, এমপি, এলাকার গডফাদার হিসাবে আবির্ভূত হয়েছে, শত শত কোটি টাকার মালিক হয়েছে। লোকালি জীবনে যার দিকে তাকাইয়া কথা বলার সাহস ছিল না তারও এরা ধমকাইছে। রাজনৈতিকভাবে অনেকের সাথে এই ঘটনা করছে, অনেকে ভালো কাজও করছে। যারা 5ই আগস্টের পরে আন্দোলন থেকে অনেকে গিয়ে নিজেদের ব্যক্তি জীবন পড়াশোনায় মনোযোগ দিয়েছে। আরেক গ্রুপ ছিল যারা এলাকার মধ্যে ধরেন ভাই গ্রুপ বা প্রভাব, আধিপত্য বিস্তারকে নিয়ে অনেকের সাথে শত্রুতা তৈরি করছেন। ঘটনার প্রেক্ষাপট হচ্ছে 22 ফেব্রুয়ারি দিবাগত রাত বসিলা এলাকার একটা চা দোকানে বসে চা খাচ্ছিল এই কি বলা হয় যে আপনার যে সমন্বয়ক আছে। এমন সময় 4 থেকে 5 জন দুর্বৃত্ত, বোরকা, এর উপরে মাস্ক, এই অবস্থায় এসে চা দোকানের সামনে দাঁড়ায়। তারা চায়ের অর্ডার দেয়। বেশি কিছু বুঝে ওঠার আগেই এই 5 দুর্বৃত্ত এই সমন্বয়ককে পিস পিস করে ফেলছে, পুরা প্রায় মৃত্যুসজ্জায় আছে। তাকে উদ্ধার করে সাথে সাথে স্থানীয়রা পঙ্গু হাসপাতালে নিয়ে যায়। সেখানে তাকে এই মুহূর্তে চিকিৎসা দেওয়া হচ্ছে। ইব্রাহিমের স্বজনদের দাবি জুলাই হত্যা মামলার সাক্ষী হওয়ার কারণে তার উপর এই হামলা করা হয়েছে। এখন এটারও দুইটা প্রেক্ষাপট আছে। বাংলাদেশে গত 18 মাসে ইউনূস সরকারের আমলে যতগুলা মামলা হয়েছে যারে তারে নিয়ে জুলাই হত্যা মামলার আসামি বানাই দিছে, কেউ না কেউ তো সাক্ষী হয়েছে। এখন নিরীহ কোনো মানুষকে যদি আপনি অপরাধী বানাই দেন, সে হয়তো আপনার বিরুদ্ধে কোনো অ্যাকশন নিতে পারে না। কিন্তু যখন একজন দুর্বৃত্ত অথবা প্রভাবশালী ক্ষমতাশালী ব্যক্তিত্ব, আপনার হাতে একটু ক্ষমতা ছিল, আপনি এই লোকটারে ফাঁসাই দিয়েছেন অথবা টাকার জন্য আটকাইছেন, আবার ঘটনা সত্যিও হতে পারে। তো যেটি হয়েছে একটা শ্রেণী তো তাদের শত্রু হয়েছে। এখন পরিবারের দাবি সাক্ষী হয়, তো কার কার সাক্ষী তিনি হয়েছিলেন? পুলিশ বলছে নির্বাচন পরবর্তী সময়ে
একটি গ্রুপ দেশকে অস্থিতিশীল করার জন্য উঠে পড়ে লেগেছে। তবে স্থানীয় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই হামলার ঘটনা ঘটে থাকতে পারে বলে পুলিশের প্রাথমিক ধারণা। আমারও ধারণা এটাই। কেন? প্রকৃত ঘটনা পুলিশ ইনভেস্টিগেশন করবে। কারণ হচ্ছে ওই যে প্রথমেই বলছি, এলাকা আধিপত্য বিস্তার, দখল, কেউ এলাকার গডফাদার হয়ে গেছে, এখন বিএনপি ক্ষমতায় আসছে, পরিস্থিতি বদলাচ্ছে, এটা অনেকের হজম হচ্ছে না। তো কারা যে এদের শত্রু এটা আইডেন্টিফাই করা আসলেই কষ্টকর। সমন্বয়কে একটু সাবধানে থাকবেন যারা অন্যায় জুলুম করে ফেলছেন, কারণ সময় ঘুরে। তো দর্শক, দেখলেন আজকের সবগুলো ভিডিও। আর এই ভিডিওগুলো সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে তো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। নিউজটি শেষ করছে এখানেই, ফিরছে আগামী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। আল্লাহ হাফেজ।